দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের পর্বে আমরা একটি উপপাদ্যের সমাধান করব, যে উপপাদ্যটি মূলত পিথাগোরাসের উপপাদ্য নামে পরিচিত। তাহলে চলো এক নজরে আমরা প্রশ্নটি দেখে নিই যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। আমরা আজকের ক্লাসে এই উপপাদ্যটি প্রমাণ করব, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ করব। আর এই সমাধান ক্লাসের গোটা প্রহর জুড়ে আমি তন্ময় জুয়েল আছি তোমাদের সাথে। তাহলে চলো আমরা আজকের ক্লাসের আমাদের যে উপপাদ্যটি ছিল সেটা প্রমাণ করা শুরু করি। তাহলে দেখো, সমকোণী ত্রিভুজের কথা বলেছে। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে দেখো, আমরা যদি একটা ত্রিভুজ আঁকি, সমকোণী ত্রিভুজ, তো আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে পারি। যে মনে করো যে এই হলো একটা সমকোণ, দেখো 90 ডিগ্রি কোণের মতো আমি মোটামুটি এঁকেছি। তাহলে এটা হচ্ছে সমকোণ হলে আমি ত্রিভুজটা কমপ্লিট করি। এটা হলো একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের আমি চাইলে একটা নাম দিলাম, ধরো যে এটা হচ্ছে এ বিন্দু, আর এটা বি বিন্দু, আর এটা হলো সি বিন্দু। আচ্ছা, যদি এটা সি বিন্দু হয় তাহলে সি বিন্দুতে কিন্তু আমাদের সমকোণ। তাহলে আমরা প্রশ্নে যেটা ছিল, আমাদের প্রশ্ন ছিল কি, যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ অঙ্কিত বর্গ, তাহলে অতিভুজ কোনটা? অতিভুজটা হচ্ছে এবি। আর এবির যদি বর্গ আঁকা হয় তাহলে কি হবে? এ বি স্কোয়ার হবে। আচ্ছা, এবার অতিভুজ যদি তুমি স্কোয়ার করো তাহলে অপর যে দুইটা বাহু থাকে, অপর দুই বাহু হচ্ছে এসি আর হচ্ছে বিসি। তাহলে এ সির বর্গের আর বিসির বর্গের যোগফলের সমান হবে। তাহলে এসির বর্গগুলো হবে এসি স্কোয়ার আর বিসির বর্গগুলো হবে বিসি স্কোয়ার। তার মানে হলো এবি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটা আমাদের আজকের ক্লাসে প্রমাণ করতে হবে। তাহলে চলো, যে এখানে যে আমরা যে চিত্রটি এঁকেছি সেখান থেকে আমরা চাইলে বিশেষ নির্বাচনটা লিখে নিতে পারি। তো বিশেষ নির্বাচন, মনে করি ত্রিভুজ এ বি সি সমকোণী। ত্রিভুজ এ বি সি এর এখানে কোণ সি হচ্ছে সমকোণ, তাহলে কোণ সি এর সম্পূর্ণ নাম হচ্ছে কোণ এ সি বি। কোণ এ সি বি ইকুয়ালস টু এক সমকোণ। প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে? যে অতিভুজের বর্গ করলে, তাহলে অতিভুজ হচ্ছে এবি, এবির বর্গ করে দিলাম এবি স্কোয়ার, অপর দুই বাহু, একটা বাহু হচ্ছে এসি, তাহলে এসি স্কোয়ার, আর একটা বাহু হচ্ছে বিসি, তাহলে বিসি স্কোয়ার। এটা আমাকে প্রমাণ করতে হবে যে যদি আমি সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ করি তাহলে অপর যে দুই বাহুর যোগফলে বর্গের যোগফলের সমান হবে। আজকের ক্লাস আমরা এটাই প্রমাণ করব। তাহলে চলো আমরা প্রমাণ করি। প্রমাণ করার পূর্বে আমাদের একটু অঙ্কন করতে হবে। তাহলে আমরা প্রথমে অঙ্কনটা সম্পন্ন করে নেই। অঙ্কনটা কি করব? যে এখানে যে এবি, এবির যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যে আমরা প্রথমে একটা বর্গ আঁকবো। তারপরে এসির যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যে আমরা এদিকে একটা বর্গ আঁকবো। আর বিসির যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যে আমরা এদিকে একটা বর্গ আঁকবো। দেখো, এই পিথাগোরাসের উপপাদ্যটা বেশ কয়েকটা পদ্ধতিতে প্রমাণ করা যায়। সদেশকোণী ত্রিভুজের মাধ্যমে প্রমাণ করা যায়, আবার এই সমকোণী ত্রিভুজের বর্গের আকারে প্রমাণ করা যায়। তো মূলত নবম দশম শ্রেণীর বইয়ে যেভাবে প্রমাণ করা হয়েছে, আমরা আজকের ক্লাসে আমরা এইটাকে এইভাবেই, মানে নবম দশম শ্রেণীর বইয়ে যেভাবে প্রমাণ করা হয়েছে আমরা সেভাবেই প্রমাণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা প্রথমে অঙ্কনটা সম্পন্ন করি। এখন দেখো, আমরা একটা অঙ্কন করব। কি অঙ্কন করব? এই এ বি বাহুর উপর একটা বর্গক্ষেত্র অঙ্কন করব। তাহলে এ বি বাহুর উপর আমি একটা এ বি বাহুর দৈর্ঘ্য নিয়ে আমি একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে পারি। ধরো একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম, তার এ বি বাহুর দৈর্ঘ্য নিয়ে আমি একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম, তার নাম দিলাম এ বি ডি ই। এবার এই এসি বাহুর উপর আমি একটা বর্গক্ষেত্র অঙ্কন করব। এসি বাহুর উপর একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম, আর এখানে বিসি বাহুর উপরও একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম। তাহলে দেখো, এ বি বাহুর উপরে যে বর্গক্ষেত্র অঙ্কন করেছি তার নাম দিয়েছি আমি এ বি ডি ই, আর এসি বাহুর উপর এ সি এফ জি, এবং বিসি বাহুর উপর যে বর্গক্ষেত্র অঙ্কন করব তার নাম দিব হচ্ছে বি সি এইচ কে। তো আমি কি করেছি যে প্রত্যেকটি বাহুর উপর, অর্থাৎ এ বি, এসি এবং বিসি বাহুর উপরে যথাক্রমে এ বি, এসি এবং বিসি বাহুর উপর যথাক্রমে এ বি ই ডি বা এ বি ডি ই, এ বি ই ডি, এরপরে এসি বাহুর উপরে এ সি জি এফ, এবং দেখো বিসি বাহুর উপরে বি সি এইচ কে বা বি সি এইচ কে বর্গক্ষেত্র অঙ্কন করি। এখন এই বর্গক্ষেত্র অঙ্কন করার পরে দেখো, এই সি বিন্দু থেকে এডি অথবা
বিই বাহুর সমান্তরাল করে একটি রশ্মি আঁকি। কি করেছি দেখো, এই সি বিন্দু দিয়ে এডি অথবা বিই বাহুর সমান্তরাল করে একটি সরলরেখা অঙ্কন করি, ডি আর সি যোগ করি, আর এখানে বি এবং এফ যোগ করি। এখন আমি প্রমাণ করব। আচ্ছা, প্রমাণটি আমরা মোট 6টি ধাপে প্রমাণ করব। তো প্রমাণের প্রথম ধাপে আমরা যে কাজটি করব, দেখো প্রমাণের প্রথম ধাপে তোমরা একটু ভালো করে খেয়াল করো, যদি এখানে চিত্রটি বেশ পেঁচানো, কিন্তু একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে বুঝতে পারবা যে ত্রিভুজ এ সি এ ডি, এই ত্রিভুজটাকে খেয়াল করো, ত্রিভুজ সি এ ডি এবং ত্রিভুজ বি এ এফ, ত্রিভুজ বি এ এফ এবং ত্রিভুজ সি এ ডি, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমি একটা সম্পর্ক স্থাপনের চেষ্টা করব। এই সম্পর্কগুলো এই দুইটা ত্রিভুজকে আমি সর্বসম প্রমাণ করার চেষ্টা করব। এখন দেখো সর্বসম প্রমাণ করার শর্ত হচ্ছে যে মানে 4টি শর্ত আছে, তার মধ্যে যে কোনো একটি শর্ত দিয়ে প্রমাণ করা যাবে। আমরা চেষ্টা করব যে একটি ত্রিভুজের 2টি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয়, একটি ত্রিভুজ 2টি বাহু আর অন্তর্ভুক্ত কোণ যদি অপর একটি ত্রিভুজ 2টি বাহু অন্তর্ভুক্ত কোণের সমান হয়, তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম। আমরা এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এখন দেখো ত্রিভুজ সি এ ডি এবং ত্রিভুজ বি এ এফ এর মধ্যে, দেখো এর মধ্যে এই যে ত্রিভুজ সি এ ডি, এই যে সি এ বাহুটা সি এ ডি, এই যে দুইটা ত্রিভুজের মধ্যে দেখো এখানে সি এ, এটা হচ্ছে সি এ ডি ত্রিভুজের একটা বাহু, তাহলে সি এ লিখতে পারি, সি এ ইকুয়ালস টু লেখা যাবে আবার দেখো বি এ এফ ত্রিভুজের এ এফ লেখা যাবে, এ এফ লেখা যাবে। কেন লেখা যাবে দেখো, সি এ এফ জি একটা বর্গক্ষেত্র, তাহলে আমরা জানি বর্গের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে সি এর দৈর্ঘ্য যা হবে সি এফ এর দৈর্ঘ্য তাই হবে, তাহলে সি এ ইকুয়ালস টু এ এফ লেখা যায়। একই রকমভাবে দেখো যে এ ডি সমান এ বিও কিন্তু লেখা যাবে, কারণ এ ডি এবং এ বি এটা হচ্ছে এ বি ডি ই বর্গের বাহু। আমরা জানি বর্গের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, যদি বর্গের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে এ ডি ইকুয়ালস টু এ বি লেখা যাবে। এ ডি ইকুয়ালস টু এ বি কেন লেখা যাবে, কারণ এটা বর্গের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান। এখন দেখো এই বর্গের দুইটি বাহু সমান আমরা বলেছি, এদিকে এডি বাহু একটা ত্রিভুজের একটা বাহু, আবার এই এ বি ডি ই বর্গের এ বি বাহুটা ত্রিভুজ বি এ এফ এর একটা বাহু। তাহলে এই বাহুটা আর এই বাহুটার দৈর্ঘ্য যেহেতু সমান, তাহলে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে বাহু এইটা, আর এই ত্রিভুজের অর্থাৎ ত্রিভুজ বি এফ এর ক্ষেত্রে বাহু হচ্ছে এ বি, তাহলে এই বাহুগুলো পরস্পর সমান। একই রকমভাবে দেখো ত্রিভুজ বি এ এফ এবং ত্রিভুজ এ সি এফ এর মধ্যে এই সি এ বাহুর সমান আবার এ বাহু হবে, কারণ বর্গের বাহু দৈর্ঘ্যগুলো সমান, তাহলে সেই শর্তে এই দুইটাও সমান হবে। দেখো একটা ত্রিভুজের 2টা বাহু অপর একটা ত্রিভুজের 2টা বাহু সমান প্রমাণিত হলো। এখন আমি যে কাজটা করব, দেখো কোণ এ সি ডি আমি লিখতে পারি কোণ এবং কোণ সি এ ডি, কোণ সি এ ডি, কোণ সি এ ডি ইকুয়ালস টু, খেয়াল করো কোণ সি এ ডি, সি এ ডি এই যে অংশটুকু, দেখো এই অংশটুকু কিন্তু 2টা কোণে বিভক্ত, তো এই অংশটাকে ভেঙে আমি 2টা কোণ লিখতে পারি, কোণ সি এ বি এই কোণটা লিখতে পারবো, কোণ সি এ বি প্লাস কোণ বি এ ডি, এই অংশটুকু কোণ বি এ ডি, কোণ বি এ ডি। তাহলে কোণ সি এ ডিকে ভেঙে কিন্তু আমি 2টা কোণ আকারে লিখতে পারি। আবার দেখো এইবার খেয়াল করো কোণ বি এ সি অর্থাৎ সি এ বি একই জিনিস, কোণ সি এ বি, তাহলে এখানে কোণ সি এ বি, কোণ সি এ বি প্লাস এই যে কোণটা কোণ বি এ ডি, কোণ অর্থাৎ এই যে এ কোণটা কোণ ডি বি এ ডি, এই কোণটা কিন্তু সমকোণ, কারণ এটা বর্গক্ষেত্রে যেহেতু সমকোণ, আবার এটা যদি বর্গ হয় এই কোণটাও কিন্তু সমকোণ, তাহলে কিন্তু আমি এই কোণটাকে চাইলে এই যে এই বর্গের সমকোণ দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে এদিকে আছে কোণ সি এ এফ, তাহলে কোণ সি এ এফ লেখা যাবে। এখন দেখো যদি আমি দুই দিক থেকে সমান, দেখো এখান থেকে সি এ বি আবার এখান থেকে সি এ বি যদি উভয় পক্ষ থেকে সি এ বি বাদ দিয়ে দিই, তাহলে এই 2টা কোণ আবার সমান হয়ে যায়। দেখো কোণ এই 2টা কোণ সমান হয়ে যায়, তাহলে আমরা কাজ করতে পারি। সুতরাং কোণ যেহেতু এই কোণটা আর এই কোণটা সমান, এই কোণটা আর এই কোণটা সমান, দেখো সি এ এফ এটা সমকোণ, বি এ ডি সমকোণ, আবার টোটাল কোণ হচ্ছে সি এ ডি, টোটাল কোণ সি এ ডি, কোণ সি এ ডি যদি টোটাল কোণ সি এ ডি এর সমান হয়, তাহলে এইখানে আমি আবার কি লিখতে পারি, দেখো কোণ সি এ ডি এর সমান হলে দেখো এটা হলো সমকোণ, আবার এটা হচ্ছে সমকোণ, আবার টোটাল কোণটা হচ্ছে সি এ ডি অবধি, সি এ ডি তাকে ভাঙলে আমরা 2টা কোণ পাচ্ছি। তার মধ্যে আবার দেখো এই যে সি এ ডি, সি এ ডি, সি এ এফ, সি এফ
সি এ এফ, এটা সমকোণ, তাহলে থাকে সি এ ডি। তাহলে দেখো যে এইটাকে ভেঙে পাচ্ছি আমরা দুইটা কোণ, আবার এটাকে লিখলাম এখানে, আবার এটাকে লিখলাম এখানে, আবার এই দুইটা কোণের যোগফল দেখো কোণ সি এ বি, কোণ সি এ বি এবং কোণ সি এ ডি, এই দুইটা কোণের যোগফল আবার কি হচ্ছে দেখো, এই দুইটা কোণের যোগফল হচ্ছে কিন্তু কোণ সি বি এ এফ, কোণ বি এ এফ। এখন তাহলে দেখো এদিকে সিএডি আর বিএফ কিন্তু পরস্পর সমান হয়ে যাচ্ছে, কারণ কি দেখো এই কোণটা আমরা জানি যে এই কোণটা কিন্তু সমকোণ, আবার এই কোণটা সমকোণ, তাহলে সমকোণ সমকোণ বাদ, আবার এই দুইটা কোণের যোগফল হলো এটা, এই দুইটা কোণের যোগফল শেষে বের হলো এটা, তাহলে সিএবির পরিমাণটা সমান হয়ে এই দুইটা কোণের যোগফল যা হচ্ছে এখানে দুইটা কোণের যোগফলও তাই হচ্ছে। কারণ এখানে আমরা একটু তাহলে সুতরাং লেখা যায় যে কোণ সিএডি, কোণ সিএডি, এটা অন্তর্ভুক্ত কথাটা একটু জুড়ে দিই, কোণ সিএডি ইকুয়ালস টু অন্তর্ভুক্ত কোণ বিএএফ, কোণ বিএএফ। দেখো আমরা এখানে একটু সাইডে নোট দিয়ে দিই ছোট্ট করে যে কোণ বিএডি, কোণ বিএডি ইকুয়ালস টু কোণ বিএডি ইকুয়ালস টু কোণ সিএএফ ইকুয়ালস টু সমকোণ বা 90 ডিগ্রি। কারণ কি এগুলো সব বর্গের কোণ, আমরা জানি বর্গের প্রত্যেকটি কোণ হচ্ছে সমকোণ। তাহলে দেখো একটা ত্রিভুজের দুইটা বাহু, এই বাহুটা আর এই বাহুটা, অপর একটা ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটার সমান, অর্থাৎ সি এ বাহু এ বাহুর সমান, এডি বাহু এবি বাহুর সমান। আবার অন্তর্ভুক্ত কোণ সিএডি অন্তর্ভুক্ত কোণ বিএফ এর সমান যদি হয় তাহলে কিন্তু ত্রিভুজদ্বয় সর্বসম। তাহলে আমি বলতে পারি সুতরাং ত্রিভুজ সিএডি, ত্রিভুজ সিএডি অর্থাৎ ত্রিভুজ সিএডি, এই যে ত্রিভুজটা আমি দেখতে পাচ্ছি ত্রিভুজ সিএডি, এই ত্রিভুজটা এবং ত্রিভুজ বিএএফ, ত্রিভুজ বিএএফ, এই যে ত্রিভুজটা বিএএফ, এরা কিন্তু সর্বসম প্রমাণ হয়ে গেল। সুতরাং ত্রিভুজ সিএডি সর্বসম ত্রিভুজ বিএএফ। এটা হচ্ছে আমাদের প্রমাণের প্রথম ধাপ ছিল। প্রথম ধাপে আমরা দুইটা ত্রিভুজকে সর্বসম দেখালাম। এখন চলো আমরা প্রমাণের দ্বিতীয় ধাপে চলে যাই, ধাপ 2। এখন ধাপ 2 এ দেখো ত্রিভুজ সিএডি, এই ত্রিভুজটা খেয়াল করো, ত্রিভুজ সিএডি এবং আয়তক্ষেত্র এডিএলএম, এই যে ছোট্ট যে আয়তক্ষেত্র দেখতে পাচ্ছ তোমরা, এটার দিকে খেয়াল করো। ত্রিভুজ সিএডি এবং আয়তক্ষেত্র এডিএলএম, এই দুইটাই কিন্তু একটা রেখা এডি, অর্থাৎ এবিটা তাদের ভূমি, একই ভূমির উপর অবস্থিত, এবং এই যে আয়তক্ষেত্রটার ভূমি কিন্তু একই, আর ত্রিভুজটার ভূমিও একই, মানে এদের একই ভূমির উপর এরা অবস্থিত। আবার দেখো এরা সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত। তো সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত, কারণ সমান্তরাল রেখা কি এডি, সমান্তরাল সিএল, এই দুইটা রেখার মধ্যে তাদের ভূমি আবার একই। তাহলে আমি বলতে পারি যে ত্রিভুজ সিএডি এবং আয়তক্ষেত্র এডিএলএম একই ভূমি এডি এর উপর অবস্থিত। দেখো এই দুইটা ত্রিভুজটা এবং এই আয়তক্ষেত্রটা একই ভূমির উপর অবস্থিত। আবার দেখো একই ভূমির উপর অবস্থিত, পাশাপাশি এরা একই সমান্তরাল রেখা এবং এডি সমান্তরাল এডি এবং এল এম বা এল সি সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত, এবং এডি সমান্তরাল সিএল রেখা যুগলের মধ্যে অবস্থিত। দেখো যদি এমনটা হয় যে একটা সমান্তরাল সরল রেখা যুগলের মধ্যে অবস্থিত দুইটি ত্রিভুজ এবং তাদের ভূমি যদি একই হয় তাহলে তাদের ক্ষেত্রফলও একই হয়। এখন দেখো এখানে আছে একটা হচ্ছে ত্রিভুজ, একটা আছে হচ্ছে আয়তক্ষেত্র, তাদের ভূমি কিন্তু এক এবং তারা একই রেখা যুগলের মধ্যে অবস্থিত যদি হয় তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। কারণ কি ত্রিভুজের সমান্তরাল রেখার মধ্যে যে একাধিক ত্রিভুজ হয় তাদের যদি সমান্তরাল সরলরেখার মধ্যে হয় এবং তার ভূমি যদি একই হয় তাহলে ওর মধ্যে যতগুলো ত্রিভুজ হবে তাদের ক্ষেত্রফল পরস্পর সমান হবে। কিন্তু এখানে একটা হচ্ছে ত্রিভুজ, একটা হচ্ছে আয়তক্ষেত্র। আমরা জানি আয়তক্ষেত্রকে যদি মাঝামাঝি কাটি আমরা তাহলে দুইটা ত্রিভুজ পাই। যেহেতু তারা একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত এবং তাদের ভূমি এক, তাহলে এই যে ত্রিভুজ ক্ষেত্রফল এ ডি এল এম ইকুয়ালস টু ত্রিভুজ মানে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এ ডি এল এম ইকুয়ালস টু ত্রিভুজ ক্ষেত্রফল সি এ ডি। সুতরাং আয়তক্ষেত্র এ ডি এল এম ইকুয়ালস টু ত্রিভুজ ক্ষেত্রফল সি এ ডি, ত্রিভুজ ক্ষেত্রফল সি এ ডি। ধাপ 3, দেখো ধাপ 3-এ আমরা যে কাজটা করব, ধাপ 2-এ আমরা যে কাজ করেছি একই কাজ ধাপ 3-এ করব। ধাপ 2 আমরা করেছিলাম ত্রিভুজ সি এ
ডি কে নিয়ে কাজ করেছি, এখন আমি কাজ করব ত্রিভুজ বি এ এফ কে নিয়ে। এখন দেখো ত্রিভুজ বি এ এফ এর ভূমি কিন্তু এ এফ, এফকে তুমি ভূমি ধরতে পারো। আচ্ছা, এখন দেখো এখানে আর একটা চতুর্ভুজ আছে, চতুর্ভুজ বলতে বর্গক্ষেত্র এ সি জি এফ। এই এ সি জি এফ এরও ভূমি হচ্ছে কি এ এফ, এবং এই দুইটাই কিন্তু একটা সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত। দেখো এ এফ এর সমান্তরাল রেখা কিন্তু বি জি, কারণ আমরা জানি বর্গের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, তাহলে এই বাহু কিন্তু সমান্তরাল এবং সেটাকে বর্ধিত করলে সেই অংশটা সমান্তরালই হবে। তাহলে এই বিজি এবং এফ সমান্তরাল রেখার মধ্যে যদি অবস্থিত হয় তাহলে দেখো এদের ভূমি আবার এক। তাহলে এইখানে যে শর্তে আমরা বলেছিলাম যে এই ক্ষেত্রফল সমান দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল, এখানেও কিন্তু সেম শর্ত কাজ করবে। তাহলে যেহেতু এখানে দেখো যে ত্রিভুজ বি এ এফ এবং বর্গক্ষেত্র এ সি জি এফ, বর্গক্ষেত্র এ সি জি এফ ভূমি একই ভূমি এ এফ এর উপর অবস্থিত। তাহলে এরা যদি একই ভূমির উপর অবস্থিত হয় এবং দেখো এ এফ সমান্তরাল হচ্ছে বিজি এবং এ এফ সমান্তরাল বিজি, এ এফ সমান্তরাল বিজি রেখা যুগলের মধ্যে অবস্থিত। যদি রেখা যুগলের মধ্যে অবস্থিত হয় তাহলে আমরা জানি যে যদি কোনো ত্রিভুজের ভূমি একই হয় এবং তা যদি একটা সমান্তরাল সরলরেখার মধ্যে থাকে তাহলে তাদের ক্ষেত্রফল সমান হবে। তাহলে এখানে একটা ছিল ত্রিভুজ, একটা হচ্ছে বর্গক্ষেত্র, তারা সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত। তাহলে দেখো বর্গক্ষেত্রও কাটলে একই রকমভাবে আমরা দুইটা ত্রিভুজ পাই। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা দুইটা বর্গের অর্থাৎ বর্গের ক্ষেত্রফলের সমান বলতে পারি। তাহলে বর্গক্ষেত্র এ সি জি এফ, সুতরাং বর্গক্ষেত্র এ সি জি এফ ইকুয়ালস টু ত্রিভুজ ক্ষেত্রফল বি এ এফ, ত্রিভুজ ক্ষেত্রফল বি এ এফ। দেখো ত্রিভুজ ক্ষেত্রফল বি এফ, আবার এখানে আমরা প্রমাণ করেছিলাম ত্রিভুজ সি এ ডি এবং ত্রিভুজ বি এফ সর্বসম। যদি দুইটা ত্রিভুজ সর্বসম হয় তাহলে তাদের অনুরূপ বাহু অনুরূপ কোণ সমান, তার পাশাপাশি তাদের ক্ষেত্রফলও সমান। তাহলে দুইটা ত্রিভুজ ক্ষেত্রফল বি এ এফ এর সমান কিন্তু আবার লেখা যায় টু ত্রিভুজ ক্ষেত্রফল সি এ ডি, এটাও লেখা যাবে। এখন আমরা ধাপ 4, এখানে ধাপ 4 কমপ্লিট করি। ধাপ 4এ আমরা কি করব? দেখো আমরা প্রমাণ করেছি আয়তক্ষেত্রফল সমান দুই ত্রিভুজ ক্ষেত্রফল সিএডি। আবার এখানে বর্গক্ষেত্রফল এ সি জি এফ সমান দুই ক্ষেত্রফল বি এ এফ, আবার তার সমান দুই ক্ষেত্রফল সি এ ডি। দেখো এইটার সমান এইটা, এটা আবার এটার সমান এটা। তার মানে যদি এরা সবাই পরস্পর সমান হয় তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু সমান হয়। ভালো করে খেয়াল করো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এই দুই ত্রিভুজের ক্ষেত্রফলের সমান, আবার এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই দুই ত্রিভুজের ক্ষেত্রফলের সমান, এই দুই ত্রিভুজ আবার এই দুই ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই দুই ত্রিভুজের ক্ষেত্রফলের সমান, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এই দুই ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু সমান হয়। তাহলে লিখতে পারি সুতরাং আয়তক্ষেত্র এ ডি এল এম ADLM ইকুয়ালস টু বর্গক্ষেত্র বা বর্গক্ষেত্র ACGF এর সমান হবে, ACGF বর্গক্ষেত্রের সমান হবে। তাহলে দেখো এই যে বর্গক্ষেত্র ACGF আর হচ্ছে আয়তক্ষেত্র ADLM, এটাকে কিন্তু আমরা মানে দুইটা যে সমান এটা আমরা প্রমাণ করলাম। এখন প্রমাণের পঞ্চম ধাপে আমরা যাব, ধাপ 5। তাহলে অনুরূপভাবে ধাপ 5-এ আমরা লিখব অনুরূপভাবে। দেখো অনুরূপভাবে আমি কি করব, এখানে আমি প্রথমে সি এবং ডি যোগ করেছিলাম, এখন আমি সি এবং ই যোগ করব। সি ই এবং এ কে যোগ করে প্রমাণ করা যায় যে সি ই এবং এ কে যোগ করে প্রমাণ করা যায় যে, দেখো কি প্রমাণ করা যাবে? প্রমাণ করা যায় যে এখানে সিই এবং এ কে যদি আমি যোগ করি তাহলে প্রমাণ করতে পারবো কি? দেখো প্রথমে আমরা সি এবং ডি যোগ করেছিলাম, বি এবং এফ যোগ করেছিলাম, সেখানে যোগ করে আমরা প্রমাণ করেছিলাম যে এ ডি এল এম তার সমান হচ্ছে এ সি জি এফ, অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এই বর্গের ক্ষেত্রফলের সমান। এখন যদি আমি সির সাথে ই বিন্দু যোগ করি আর এর সাথে কে বিন্দু যোগ করি তাহলে এখানে যে বর্গক্ষেত্র তৈরি হয় বি ই এল এম, এবং এখানে আয়তক্ষেত্র হচ্ছে BELM এবং বর্গক্ষেত্র BKHC সমান হবে। তাহলে আয়তক্ষেত্র BELM তার সমান হবে বর্গক্ষেত্র BCHK, এটা প্রমাণ করা যাবে। তো এখানে যেভাবে আমরা আয়তক্ষেত্র এখানে হচ্ছে সি এবং ডি কে যোগ করেছিলাম, বি এবং এফ কে যোগ করে প্রমাণ করেছিলাম ADLM আয়তক্ষেত্র তার সমান হচ্ছে
এ সি জি এফ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। একই রকমভাবে যদি আমি সি আর ই বিন্দু যোগ করি, এ আর কে বিন্দু যোগ করি, তো এখানে যা প্রমাণ করেছিলাম এখানে তাই প্রমাণ হবে, শুধুমাত্র আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের নামটা ভিন্ন হবে। নাম হবে কি বি ই এল এম এবং বর্গক্ষেত্র হবে সি বি সি এইচ কে, এরা পরস্পর সমান হবে। তো এটা হচ্ছে আমাদের ধাপ 5 ছিল। এখন আমাদের শেষ ধাপ বা চূড়ান্ত ধাপ, ধাপ 6 আমরা বাকি অংশটুকু প্রমাণ করব। দেখো ধাপ 6 আমরা কি প্রমাণ করব? আমরা ধাপ 5 এবং 6 কি প্রমাণ করে এসেছি যে এই আয়তক্ষেত্রটা এই বর্গক্ষেত্রের সমান, অর্থাৎ দেখো এডিএলএম বর্গক্ষেত্র এ সি জি এফ এর সমান, অর্থাৎ এই আয়তক্ষেত্রটা এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। অনুরূপভাবে প্রমাণ করেছি এখানকার যে বর্গক্ষেত্রটা আছে বি ই এল এম, এই আয়তক্ষেত্রটা এখানের যে বর্গক্ষেত্র আছে বি সি এইচ কে এই বর্গের সমান, মানে এই আয়তটা এই বর্গের সমান আর এই আয়তটা এই বর্গের সমান। তাহলে যদি এই দুইটা বর্গকে আমি যোগ করতে পারি, ধরো এইটা আর এইটা যোগ করলে আমি পাবো কিন্তু এই পুরো বর্গটা। এই পুরো বর্গটা হবে এই বর্গটা আর এই বর্গটার যোগফলের সমান, কারণ এই আয়ত সমান এই বর্গ, এই আয়ত সমান এই বর্গ, দুই আয়তের যোগফল হচ্ছে একটা বর্গ। তাহলে আয়তক্ষেত্র এ ডি এল এম প্লাস আয়তক্ষেত্র বি ই এল এম ইকুয়ালস টু বর্গক্ষেত্র, দেখো এইটার সমান বর্গ প্রমাণ করেছিলাম এ সি জি এফ, তাহলে বর্গক্ষেত্র এ সি জি এফ প্লাস আর এই আয়তক্ষেত্র সমান প্রমাণ করেছিলাম বর্গক্ষেত্র বি সি এইচ কে, তাহলে এখানে লেখা যায় বি সি এইচ কে। বা এখন দেখো এই যে দুইটা আয়তক্ষেত্রের যোগফল হিসেবে আমরা কি পাচ্ছি? দুইটা আয়তক্ষেত্রের যোগফল হিসেবে পাচ্ছি আমরা একটা বর্গক্ষেত্র। এই আয়তক্ষেত্রটা এবং এই আয়তক্ষেত্রটা যোগ করে আমরা পাচ্ছি বর্গক্ষেত্র এ বি ডি ই, বা এই দুইটা যোগফল হচ্ছে বর্গক্ষেত্র এ বি ডি ই ইকুয়ালস টু বর্গক্ষেত্র এ সি জি এফ প্লাস বর্গক্ষেত্র বি সি এইচ কে। এখন প্রমাণের আমরা ঠিক দ্বার প্রান্তে আমরা বাকি অংশটুকু এখানে কাজ করতে পারবো। এখন দেখো যে এই যে বর্গক্ষেত্র এ সি জি এফ, আচ্ছা এখানে আমরা দেখিয়েছি বর্গক্ষেত্র কোনটা এ বি ডি এফ বা এ বি ই ডি এভাবেও বলতে পারি, আসলে একটাই বর্গ বোঝাবে এখানে এ বি ডি এফ। দেখো বর্গের তো প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এ বি বাহুর দৈর্ঘ্য যা হবে এডি বাহুর দৈর্ঘ্য তা হবে, ডিই বাহুর দৈর্ঘ্য তা হবে এবং ই এফ বাহুর দৈর্ঘ্য একই হবে। তাহলে এখানে এ বি আর ইন্টু ডিই, এ বি ইন্টু ডিই, এই এ বিকে কিন্তু আমি চাইলে ডিই অথবা ডিইকে এ বি দ্বারা রিপ্লেস করতে পারি। তাহলে ডিইকে যদি আমি করি কি ডি এ বি ইন্টু এ বি আকারেও লেখা যায়, অথবা এ বির উপর স্কোয়ার দিয়েও লেখা যাবে। তাহলে আমি সরাসরি এ বির উপর স্কোয়ার করে দিলাম, তাহলে এ বি স্কোয়ার, কারণ হচ্ছে ডিইর মানটা আমার কিন্তু এ বি ইকুয়ালস টু, দেখো এখানে বর্গক্ষেত্র এ সি জি এফ, এখানে এসি আর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি সমান, তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে কিন্তু আমি সব বাহুকে এসি বাহু দ্বারা কনভার্ট করতে পারি। তাহলে এখানে এসি জিএফ, এসিকে জিএফ না লিখে আমি কিন্তু এখানে চাইলে এসি দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে এসি ইন্টু এসি কী হয়ে যাবে এ সি স্কোয়ার প্লাস এখানে দেখো বিসিএইচকে, তাহলে বিসির যা দৈর্ঘ্য এইচকে বাহুরও একই দৈর্ঘ্য, তাহলে বিসিকে যদি আমি এখানে এইচ কি দিই তাহলে এখানে বিসি এইচকে উঠায় বিসি লেখা যায়, তাহলে এখানে বি সি স্কোয়ার হয়ে যায়, বি সি স্কোয়ার। আচ্ছা আমি চাইলে কিন্তু এখানে একটু দেখিয়ে দিতে পারি তোমাদেরকে যে এ বি এখানে হচ্ছে ছিল আমাদের বর্গ হচ্ছে এ বি ডিই, তাহলে এ বি ইন্টু এ বি ইকুয়ালস টু এখানে ছিল কি এসি, এখানে আমরা এসি ইন্টু এসি লিখতে পারি, এসি ইন্টু এসি প্লাস এখানে দেখো কি ছিল বিসি এইচকে, তাহলে বিসি ইন্টু বিসি, তাহলে এখানে গুণ করলে এবার সহজ হয়ে গেল ব্যাপারটা আরও, এ বি বি গুণ করলে বি স্কোয়ার, আর এখানে এসি এসি গুণ করলে এসি স্কোয়ার, আর বিসি বিসি গুণ করলে বিসি স্কোয়ার। তো দেখো আমাদের প্রমাণ করতে বলেছিল কি, প্রমাণ করতে এটাই বলেছিল যে বি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, অর্থাৎ অতিভুজের বর্গ করো, সমকোণী ত্রিভুজ ছিল এ বি সি যার অতিভুজ হচ্ছে এ বি, তাহলে এ বি স্কোয়ার করলাম, অপর যে দুই বাহু এসি এবং বিসি স্কোয়ারের
বর্গফল অর্থাৎ এ বি স্কোয়ার এবং বিসি স্কোয়ার অর্থাৎ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান হলো অতিভুজের বর্গ। তাহলে এটাই কিন্তু প্রমাণ করতে বলেছিল, তাহলে আমরা বলতে পারি প্রমাণিত। এটা মূলত পিথাগোরাসের উপপাদ্য ছিল এবং উপপাদ্যটি বেশ জটিল এবং একটু বড়ও ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের ভাবে আমি খুব সহজভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। চলো তাহলে আমরা পুরো বিষয়টি খুবই সংক্ষেপে আরেকবার বোঝার চেষ্টা করি। সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর সমষ্টির সমান। তাহলে সমকোণী ত্রিভুজ এ বি সি, যার এ বিটা হচ্ছে অতিভুজ আর অপর দুই বাহু এবং এসি, প্রমাণ করতে হবে যে এ বি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখন আমি একটু অঙ্কন করব। অঙ্কন কি, এ বি এসি এবং বিসি বাহুর উপর যথাক্রমে এ বি এসি এবং বিসি বাহুর উপর যথাক্রমে এ বি ডিই, এ সি জি এফ এবং বি সি এইচকে বর্গ অঙ্কন করি। বর্গ অঙ্কন করার পরে এখন আমি কি করলাম, দেখো সি বিন্দু দিয়ে এ ডি অথবা বিই বাহুর সমান্তরাল করে একটি সরলরেখা আঁকি সি এল, যা ডিইকে এল বিন্দুতে এবং এ বিকে এম বিন্দুতে ছেদ করে। সি ডি এবং বিএফ যোগ করি। সি ডি এবং বিএফ যোগ করে আমি আমার অঙ্কন সম্পন্ন করলাম। এখন আমি দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব, ত্রিভুজ এ সি এ ডি এবং ত্রিভুজ বি এ এফ। এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব। তো দেখো এই দুইটা ত্রিভুজের মধ্যে কিছু কমন ব্যাপার আছে, সেগুলো হচ্ছে যেহেতু এগুলো প্রত্যেকটা বর্গের একটা বাহুর উপর কিন্তু এই ত্রিভুজগুলো বর্গের একটা বাহু, এর কমন একটা বাহু আমরা পাচ্ছি। তো দেখো ত্রিভুজ সিএডি এবং ত্রিভুজ বিএফ এর মধ্যে এই সিএ বাহু, দেখো সিএ বাহুটা এ বি ডি ত্রিভুজের মধ্যে আছে, সিএ বাহুটা এ বি ডি ত্রিভুজের মধ্যে আছে। আবার দেখো এই সিএ বাহুর সমান আবার এদিকের বিএফ বাহু। তাহলে সিএ বাহু ত্রিভুজ বি এ এফ বাহুর সমান, কারণ এটা বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান, সেই শর্তে কিন্তু সিএ ইকুয়ালস টু এ এফ লেখা যাবে। আবার দেখো এই যে এ বি বাহুটা, এটা ত্রিভুজ এ বি ডি এর মধ্যে থাকলেও ত্রিভুজ বি এ এফ এর জন্য এ বি বাহু, এই যে এডি বাহু আর এ বি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এখানে কিন্তু এই বাহুটার দৈর্ঘ্য পরস্পর সমান লেখা যাবে যে এডি ইকুয়ালস টু এ বি। কারণ কি, আমরা জানি বর্গের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান। এখন দেখো এখানে যে কোণ এ সি এ ডি, এই কোণটা সমান আমি লিখতে পারি কোণ সি এ বি প্লাস কোণ বি এ ডি, অর্থাৎ এই পুরো কোণটাকে ভেঙে এদিকের অংশ আমি লিখতে পারি। একই রকমভাবে আমি এখানকার যে কোণ বি এ এফ সমান কোণ সি এ বি প্লাস কোণ সি এ এফ লিখতে পারি। এখন এই কোণটা কিন্তু সমকোণ, আবার এই কোণটা কিন্তু সমকোণ, এরা কিন্তু পরস্পর সমান। আবার দেখো এই দুইটা কোণের যোগফল হিসেবে আমি পাচ্ছি সম্পূর্ণ কোণটা, এই দুইটা কোণের যোগফল হিসেবে পাচ্ছি সম্পূর্ণ কোণটা। আবার এখানে যে দুইটা কোণের যোগফল হিসেবে পাচ্ছি সম্পূর্ণ কোণটা। তাহলে এই কোণ আর এই কোণ যদি সমান হয়, সমকোণের শর্তে সমান। আবার এখানে আমরা করেছি কি, দেখো যে এই দুইটা কোণ, এখানে এই কোণটা সমকোণ আবার এই কোণটা সমকোণ, তাহলে আবার এই কোণটাকে করে আমি শেষ পর্যন্ত পাচ্ছি কোণ বি এ এফ, কোণ বি এ এফ। তাহলে এই দুইটা কোণ 90 ডিগ্রি, 90 ডিগ্রি বাদ দিলে বাকি থাকে কি সি এফ, সি এ বি, সি এ বি, সি এ বি, আর এই দিকের অংশেও আমি পাচ্ছি সি এ বি। তাহলে সি এ বি পরস্পর সমান হয়ে যায়। তাহলে কি হয়, শেষ কথা হচ্ছে যে কোণ এ সি এ ডি সমান কোণ বি এ এফ প্রমাণ হয়। অন্তর্ভুক্ত কোণ সি এ ডি সমান কোণ বি এফ। তাহলে একটা ত্রিভুজ দুইটা বাহুর একটা কোণ, অপর একটা ত্রিভুজ দুইটা বাহুর একটা কোণ সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম। এখন সি এ ডি এবং আয়তক্ষেত্র এ ডি এল এম, সি এ ডি এবং এ ডি এল এম, এই দুইটা একটা ত্রিভুজ আর একটা আয়তক্ষেত্র মূলত একটা একই ভূমির উপর অবস্থিত এবং তারা একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত। যদি এমনটা হয় যে একই সমান্তরাল রেখার মধ্যে তাদের অবস্থান, তাহলে ভূমি যদি এক হয় তাহলে এর মধ্যে ত্রিভুজ হলে ত্রিভুজের ক্ষেত্রফল একই হয়। যেহেতু একটা ত্রিভুজ একটা বর্গ, তাহলে আমরা জানি যে একটা বর্গর আসলে একটা বর্গকে কাটলে দুইটা ত্রিভুজ পাওয়া যায়। তাহলে এই দুইটা ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজ এ সি এ ডি এর দুইটা ক্ষেত্রফল সমান হবে ত্রিভুজ আয়তক্ষেত্র এ ডি এল এম এর ক্ষেত্রফলের সমান। একই রকমভাবে ধাপ 3-এও আমরা সেই একই জিনিস প্রমাণ করেছি যে ভূমি একই, তাহলে এখানেও সেই সেম কাজটা হবে যে ত্রিভুজ সি এ এফ 2 ইন্টু ত্রিভুজ ক্ষেত্রফল সি বি এ এফ ইকুয়ালস টু এ সি জি এফ, এটা প্রমাণ করা যায়। তো এটা ধাপ 3-এ আমরা এই জিনিসটা প্রমাণ করলাম। দেখো
ধাপ 2 এবং 3 আমরা সেই কাজটি করেছি। তাহলে দেখো আবার এখানে এই বর্গের ক্ষেত্রফল সমান দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল, আবার এই বর্গের ক্ষেত্রফল সমান দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল, আবার এই দুইটা ত্রিভুজ কিন্তু সর্বসম প্রমাণ করেছি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল এটা দিয়ে রিপ্লেস করা যাবে। তাহলে বর্গের ক্ষেত্রফল সমান দুই ত্রিভুজ ক্ষেত্রফল সিএডি, আবার আয়তের ক্ষেত্রফল সমান দুই ক্ষেত্রফল সিএডি। তাহলে বর্গ এবং আয়তের ক্ষেত্রফল পরস্পর সমান। তাহলে আয়তক্ষেত্র এডিএলএম এবং বর্গক্ষেত্র এসিজিএইচ পরস্পর সমান। এখন ধাপ 5 আমি কি করব? দেখো আমি যে কাজটা প্রথমে করেছিলাম সি বিন্দু দিয়ে আমি একটা সি ডি যোগ করেছিলাম আর বি এফ যোগ করেছিলাম। এখন আমি সি ডি যোগ করব না, সি আর যদি ই যোগ করি এবং এ আর যদি কে যোগ করি, তাহলে অনুরূপভাবে আমি প্রমাণ করতে পারবো আয়তক্ষেত্র বিইএলএম ইকুয়ালস টু বর্গক্ষেত্র বিসিএইচকে। এটা আমি প্রমাণ করতে পারবো এই অনুরূপভাবে। আচ্ছা, অনুরূপভাবে এটা প্রমাণ হয়ে গেল। ধাপ 6 আমরা কি করব? ধাপ 6 দেখো এই আয়তক্ষেত্র আর এই আয়তক্ষেত্র দুইটা আয়তক্ষেত্র আমি যোগ করেছি। এই আয়তক্ষেত্রের নাম হচ্ছে এডিএলএম এবং এই পাশের আয়তক্ষেত্রের নাম হচ্ছে বিইএলএম। এই দুইটা আয়তক্ষেত্রকে যোগ করলাম। দেখো এই আয়তক্ষেত্রের সমান এই বর্গক্ষেত্র এসিজিএইচ এবং এই বর্গক্ষেত্র হচ্ছে বিসিএইচকে। এই বর্গক্ষেত্র দুটাকে যোগ করলাম। দেখো এই দুইটা আয়তক্ষেত্র যোগ করে আমি এখানে পাচ্ছি একটা বর্গক্ষেত্র, সম্পূর্ণ দেখো একটা বর্গক্ষেত্র এবিডিই। তো এবিডিই এবং এই যে বর্গক্ষেত্র, আবার এখানে বর্গক্ষেত্র লিখলাম। দেখো আয়তক্ষেত্র বাহুকে ভেঙে দেওয়া যায়, কারণ হচ্ছে কি আয়তক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এবি বাহু, এই ডি বাহু না লিখে এখানেও এবি লেখা যায়, লিখলাম এবি। আবার এইটা বর্গক্ষেত্র এসি জিএইচ জিএফ, তাহলে এসি এই জিএফ না লিখে এখানে কিন্তু আবার এসি লেখা যাবে, কারণ কি বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান। আবার এখানে বর্গের দৈর্ঘ্য এইচকে বাহু না লিখে আমি এখানে বিসি বাহুটাও লিখতে পারবো। তাহলে এবি আর এবি যদি গুণ করি তাহলে এবি স্কোয়ার, এসি গুণ করলে এসি স্কোয়ার, আর বিসি গুণ করলে হবে বিসি স্কোয়ার। এটাই মূলত ছিল আমাদের আজকের প্রমাণ। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করি। যদিও ক্লাসটি অনেক দীর্ঘায়িত হয়েছে, যদি দীর্ঘায়িত হয় তবু এটা তোমাদের জন্যই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।